হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের একটা প্রশ্নপত্র। তোমাদের ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে সেটা 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের স্কুলে। সেই 50 নম্বরের প্রশ্নে কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেই রকমই একটা নমুনা প্রশ্নপত্র আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওর মাঝখানে স্কিপ করে বেরিয়ে যাবে না, কারণ অঙ্ক করাতে করাতে আমি অনেক ফর্মুলা বলবো বা অনেক কিছু জানারও বিষয় রয়েছে, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, একের দাগের প্রথমেই যেটা রয়েছে 10টা শর্ট কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা হাফ নম্বর করে রয়েছে এবং মোট আছে 5 নম্বর। তো আমি শর্ট কোশ্চেনগুলো একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। দেখো, বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তো কয়েকটা বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো, আমরা সকলেই জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, 2, 3 আর 5। কোনটা? কারণ দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং তোমরা জেনে রাখবে এটাই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে মৌলিক। কয়েকটা সমদ্বিবাহু ত্রিভুজের একটি, দুটি, তিনটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ডেফিনেশন পড়ার সময় তোমরা পড়েছো যে সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটি বাহু সমান। 1 বছর সমান 12 সপ্তাহ, 365 সপ্তাহ, 52 সপ্তাহ। এক বছরকে আমি অর্থাৎ 365 দিনকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে দেখতে পাবে যে 52 সপ্তাহ আসছে। 365কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তুমি দেখতে পাবে 52 সপ্তাহ আসছে, কারণ 7 দিনে হয় 1 সপ্তাহ। 4/10 এর দশমিক ভগ্নাংশ, নিচে 10 থাকা মানে দশমিক বিন্দু 1 ঘর বাঁদিকে সরে যাওয়া। 4 শুধু পূর্ণ সংখ্যা মানে 4-এর ডান দিকে দশমিক আছে, সেখান থেকে বাঁদিকে সরে যাওয়া, অর্থাৎ 0.4 এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। 5 কিলোমিটার 25 মিটার সমান কত মিটার? আমরা কি জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর 5 কিলোমিটার তাহলে কত হবে? 5000 মিটার হবে। এবার এই 5000 মিটারের সঙ্গে 25 যোগ করলে কত হবে? 5025। তো আমরা এই তিনটে অপশানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি 5025 অর্থাৎ 5025 মিটার হচ্ছে এইটা। চয়েরটা যেটি দলছুট সেটি হলো, অর্থাৎ এটা একটা সিকোয়েন্সে রয়েছে, সেই সিকোয়েন্স ছাড়া অর্থাৎ দলছুট ছাড়া যেটা সেটা আমাকে বার করতে হবে। তো GH IJ PQ, দেখো জি এর পর এইচ হয়, আই এর পর জে হয়, এটা আমরা জানি, কিন্তু পি এর পর ও হয় না, পি এর পর কিউ হয়। সো এটা হচ্ছে দলছুট। কোনো বস্তুর সংখ্যা কমলে বস্তুর দাম কমবে না বাড়বে না একই থাকবে? এটা তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করে বলো। এই যে আমার হাতে পেন আছে, ধরো একটা পেনের যা দাম, 2টো পেনের দাম কি হবে? বেশি হবে। 5টা পেনের দাম কি হবে? আরও বেশি হবে। আবার যদি 5টা পেনের যা দাম, তাহলে একটা পেনের দাম কি হবে? কম হবে। তাহলে পেনের সংখ্যা যদি কমানো হয় তাহলে দামটাও কমবে। তাহলে কোনো বস্তুর সংখ্যা কমলে বস্তুর দাম কি হবে? কমবে। একটি যমজ মৌলিক সংখ্যা, আমরা জানি দুটো মৌলিক সংখ্যা তখনই যমজ হবে যখন তাদের ডিফারেন্সটা হবে 2। যেমন দেখো 5, 6, 5, 7। দেখো 5 আর 7, 6টা তো মৌলিক সংখ্যা নয়, তাই 5, 6 যমজ মৌলিক সংখ্যা হতে পারে না। পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে, সেটা আলাদা জিনিস। 2, 3 পরস্পর মৌলিক সংখ্যা এবং 2, 3 যমজ মৌলিক সংখ্যাও কিন্তু না।
5, 7 যমজ মৌলিক সংখ্যা হবে, কারণ যমজ মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। 1 থেকে 7/10 বিয়োগ করলে কত হবে? আমরা জানি 1কে কিভাবে লিখতে পারবো। দেখো আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 1 সংখ্যাটাকে 1 বিয়োগ কত আছে? 7/10। ঠিক আছে, এটা আমি সমান চিহ্ন দিলাম। ঠিক আছে, এবার দেখো নিচে 10 আছে, মানে আমি 1টাকে লিখতে পারবো 10/10, কারণ 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 10/10 আমি লিখতে পারবো 1কে, বিয়োগ 7/10। এইবার 10 লসাগু হয়ে গেল, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। বা এখানে আমি যদি 10 বিয়োগ এটা 7 লিখি, তাহলে 3/10 হচ্ছে। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 3/10। তাহলে এখানে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 3/10। 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। এই অঙ্কটিতে ভাজ্য কোনটা? আমরা ভাজ্য ডেফিনেশন থেকে কি জানতে পারি? যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজ্য। তাহলে 40 হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তাহলে 1-এর দাগের কিন্তু আমার 10টা কোশ্চেন হাফ নম্বর করে 5 নম্বরের প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া হয়ে গেল। এইবার আমরা চলে আসব 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে কয়েকটা, বলছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। তো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। দুটো মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে যাদের অন্তর অর্থাৎ বিয়োগফল 2, সেই মৌলিক সংখ্যাগুলোকে বলা হবে যমজ মৌলিক সংখ্যা। উদাহরণ দিতে বলেছে, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এইবার দেখো 3 আর 5 পরপর মৌলিক সংখ্যা এবং এদের ডিফারেন্স দেখো 2। তাহলে 3 আর 5কে যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো। আবার 5 আর 7ও যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো, কারণ দুটি মৌলিক সংখ্যা এবং এদের ডিফারেন্স দেখো 2। 7ও মৌলিক সংখ্যা, 11ও মৌলিক সংখ্যা, কিন্তু এদের ডিফারেন্স 4 হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি যমজ মৌলিক সংখ্যা বলতে পারবো না। 11 আর 13 দেখো এদের ডিফারেন্স হচ্ছে 2, কিন্তু এরা কিন্তু মৌলিক সংখ্যা, তাই এদেরকে বলবো যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, দুটো পরপর মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলবো যখন তাদের মধ্যে ডিফারেন্স কিছু 2 হয়। ইরাটোস্থিনিসের চালনী কাকে বলা হয়? যে পদ্ধতির সাহায্যে মৌলিক সংখ্যাগুলোকে পরপর চিহ্নিত করা হয়। তোমাদের বইয়েতেই খুঁজে পাবে, দেখবে একটা ছক দেওয়া আছে লাস্টের দিকে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা চিহ্নিত করার জন্য একটা ছক প্রস্তুত করা হয়েছিল। ওটা কি বলা হচ্ছে? ওই পদ্ধতিটা কি বলা হচ্ছে? ইরাটোস্থিনিসের চালনী বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো আমি কিন্তু আর খাতায় লিখে ডেফিনেশনগুলো লিখছি না, কারণ এগুলো তোমাদের বইয়েতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি কোনটাকে কি বলে। হ্যাঁ, তারপর বলছে 75 টাকার 1/5 অংশ সমান কত টাকা? 75 টাকার 1/5 মানে দেখো 75 টাকার 1/5, তার মানে 75 টাকার মানে 75 গুণিত 1/5। এইবার আমি যদি 5 দিয়ে 75কে ভাগ করি, দেখো 5, 15, 75। আমরা নামটা জানি, 15 নামটা জানি, তাহলে 5, 15, 75। তাহলে এটা কত হয়ে গেল? 15 হয়ে গেল উত্তরটা। তাহলে কত টাকা হয়ে গেল এটা উত্তর? 15 টাকা। এইগুলো কিন্তু প্রত্যেকটা আর হাফ নম্বর করে নয়, কিন্তু এগুলো কিন্তু 1 নম্বর করে, এবং 10টা রয়েছে। 10টা অঙ্ক করতে পারলেই কিন্তু পাক্কা 10 পেয়ে যাবে তোমরা। এরপরে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লেখো যার লব হচ্ছে 25 এবং লব ও হরের অন্তর হচ্ছে 6। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের হর বড়, লবটা ছোট, অর্থাৎ ওপরটা ছোট। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? লবটা হচ্ছে 25, তাহলে নিশ্চয়ই
হরটাকে বড় হতে হবে, এবং কত বড় হতে হবে? 6 বড় হতে হবে, যেহেতু লব এবং হরের অন্তর বলে দিয়েছে 6 মানে বিয়োগফল 6, তাহলে এটা 6 যোগ করলে 31, তাহলে 25/31 হয়ে যাবে এই প্রকৃত ভগ্নাংশ, যার লব হচ্ছে 25 এবং লব ও হরের অন্তর হচ্ছে 6। দেখো 31 থেকে 25 যদি বিয়োগ করি সেখানে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি। বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি সংখ্যা লিখতে বলেছে। যেমন দেখো 91, তারপরে 86, তারপরে 81, তারপর 76, প্রত্যেকটা থেকে 5 করে ডিফারেন্স হচ্ছে। দেখো 91 থেকে 5 বিয়োগ করলে 86, আবার এখান থেকে যদি 5 বিয়োগ করি 81, আবার এখান থেকে 5 বিয়োগ করলে 76, আবার এখান থেকে যদি 5 বিয়োগ করি 71, আবার এখান থেকে যদি 5 বিয়োগ করি 66। ঠিক আছে, 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমি এটার গাছ তৈরি করি। হ্যাঁ, 36কে দেখো 36কে যদি আমি ভাঙি, প্রথম 1 গুণিত 36, এটা হলো। এবার 36 তো জোড় সংখ্যা, তাহলে এটাকে ভাঙছি 2 গুণিত 18, 18 দুগুণে 36, তাহলে 2 গুণিত 9, আবার 3 গুণিত 3, তাহলে 36টাকে আমি মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বললে আমরা লিখতে পারবো 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 3 3কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে এইটাই হয়ে গেল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। (0.79) ভগ্নাংশটিতে হর কত? তাহলে এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করলে, দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি পাবো? 79, 79 বাই, দশমিকের পর দুটো ঘর আছে মানে একের পিঠে দুটো শূন্য হয়ে যাবে, 79/100। তাহলে হর কত হয়ে গেল? হর হচ্ছে 100। তারপরটা 2704 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দিলেই হয়, অর্থাৎ 0,2,4,7, কিন্তু 0 যদি সামনে বসায় তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের থাকছে না, 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই এটাকে কি করতে হবে? 2 আর 0টাকে একটু পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। তো কি হয়ে যাবে? 2047, এই 2047, এটাই হয়ে যাচ্ছে সবথেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে হচ্ছে এই যে চারপাশের যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেই দৈর্ঘ্যগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, যেমন 10 যুক্ত 12 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 7 যুক্ত 8, তাহলে 12 আর 10 কত? 22, 22 আর 3 22, 23 24 25, 25 26 27 28 29, 29 30 36, 36 আর 8 44, তাহলে 44 সেমি। আর একবার আমি হিসাবটা করে নিই। 12 আর 10 22, 22 আর 3 25, আর 4 29, আর 7 29 30 36, 36 আর 8 হচ্ছে 44, হয়ে গেল। 50 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলিতে কটি শূন্য আছে হিসাব করতে বলছে। তাহলে 50 থেকে 100 পর্যন্ত সংখ্যায় শূন্য, 50 থেকে 100। আচ্ছা, তাহলে আমাকে দেখো হিসাব করছি, 50-এ আছে, 60-এ আছে, 70-এ আছে, 80-তে আছে, 90-এ আছে, 100-এ আছে। দেখো এর মাঝখানে আর কোনোটাতে শূন্য পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা শূন্য রয়েছে। তাহলে 2-এর দাগের আমার হয়ে গেল 10টা কোশ্চেন। তাহলে 10 আর 5 15 নম্বরে কিন্তু উত্তর দেওয়া হয়ে গেল। এইবার আমি 3-এর দাগের আসছি। দেখো 3-এর দাগের কী বলেছে? সরল করতে বলেছে। 3-এর দাগের কী আছে? সরল করতে বলেছে। এখানে সরলগুলো আমাকে করতে হবে একটা একটা করে। তো আমি সরলগুলোকে দাঁড়াও আগে আমি খাতায় টুকে নিচ্ছি, খাতায় টুকে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি দেখো 3-এর দাগের কয়ের অঙ্কটা করছি। কি আছে? প্রথম আমার কাজ কি? এইসব সরল অঙ্ক করতে গেলে প্রথমেই আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? 8 + 1 9, তাহলে ওই কাজটাকে আমি আগে করে নেব। তাহলে 72 ভাজিত
8 আর 1 কত হচ্ছে 9, এই ভাজিত 4, বোঝা গেল। এইবার কী হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে 8 9 72, 8 ভাজিত 4। এইবার কত, থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তাহলে এটা উত্তর হয়ে গেল। এরপরে ক্ষয়টা দেখো, 43 বিয়োগ এটা রয়েছে, তো আমায় ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে 43 বিয়োগ 28 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 18 হচ্ছে, এই প্লাস 21। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 43 থেকে 18 বিয়োগ 8 9 10 11 12 13, 7 দিতে হাতে 1 1 রেখে 2, 2 কয় দিতে 4, 2 দিতে 27 প্লাস 21। এবার যোগ করলে 7 আর 1 8, 2 আর 2 4, 48। এর পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে যেহেতু ব্র্যাকেট নেই তাহলে আমার ভাগের কাজ আগে করতে হবে, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে 50কে 5 দিয়ে ভাগ করলে 5 10 50, বিয়োগ 14 যুক্ত 12। এরপরে 10 যুক্ত 12 করব, বিয়োগ 14। তাহলে 12 আর 10 কত 22, সেখান থেকে 14 বিয়োগ হবে। 4 কয় দিতে 12, 4 5 6 7 8 9 10 11 12, 8 দিতে হাতে 1 1 রেখে 2, তাহলে এটা 8 অ্যান্সার এসে গেল। এরপরে লাস্টের ঘয়ের অঙ্কটা কি আছে, 3 গুণিত 7 আছে বিয়োগ, দেখো এখানে 9 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 যুক্ত, গুণের কাজটা আগে করতে হবে, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল। এবার 3 গুণিত 7 বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবে 10 আর 9 19। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটা আগে করব, 3 7 21 বিয়োগ 19। তাহলে 21 থেকে 19 বিয়োগ করলে কত হয়ে যাবে, 19 20 21 2, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে 3-এর দাগের কিন্তু প্রত্যেকটা অঙ্ক দেখো 2.5 নম্বর করে রয়েছে, এবং 4টে অঙ্ক 2.5 গুণিত 4 মানে 10 নম্বর, তার মানে 10 10 20 আর 5 25, 25 নম্বরের অ্যান্সার কিন্তু দেওয়া হয়ে গেল। এরপরে রয়েছে 4-এর দাগের গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানেও বলেছে 5টা অঙ্ক রয়েছে, 3 নম্বর করে, 3 5 15, আর নিচের প্রশ্নগুলির উত্তর দাও 5-এর দাগের, সেটা হচ্ছে 2টো প্রশ্ন রয়েছে 5 নম্বর করে, 5 দুগুণে 10। তো আমায় এখনও 25 নম্বরের উত্তর করতে হবে, আমি করছি, তোমরা দেখবে ভালো করে। আর তোমাদেরকে ভিডিওর মাঝখানেই বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটাকে, এবং কমেন্টস করো, অবশ্যই একটা কমেন্টস করে দিও। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ঠিক আছে। এইবার 4-এর দাগের কি বলছে দেখো, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানে 5টা অঙ্ক রয়েছে, 3 নম্বর করে, 5 3 15। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে রামবাবু 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করেন, মানে 32টা করে পান পাতা নিয়ে একটা করে গোছ তৈরি করেন। 4064টি পান পাতায় তিনি কতগুলি গোছ তৈরি করলেন? তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, 4064কে 32 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কি লিখব, 4-এর দাগের অঙ্কটা, তাহলে গোছের সংখ্যা লিখব, বা গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি করব, 4064 ভাজিত 32, এইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো এটাকে এই 32 দিয়ে ভাগ করাটা আমি বিভিন্ন উপায়ে ভাগ করতে পারি। তোমাদের আমি একটা প্রসেসে শেখাই, যেটা তোমরা স্কুলে শিখেছো। এই 32টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, করে তারপর ভাগটা করব, ওটা করলেও হবে, অথবা 4064কে 32 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলেও হবে। আমি দুটো প্রসেসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে দুটো প্রসেসই তোমাদের কিন্তু শেখা হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো 32কে যদি ভাঙি, প্রথম উৎপাদকে ভাঙলে কি হচ্ছে,
2 16 দুগুণে 32। আবার যদি 2কে ভাঙে 2 8 দুগুণে 16। আবার 8কে যদি ভাঙি তাহলে কত হবে বলো তো? 2 4 8। আবার 4কে ভাঙলে 2 দুগুণে 4। তাহলে আমরা 32টাকে কেমনভাবে লিখতে পারলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 2-এর গুণফল। 1 2 3 4 5। বোঝা গেল? এইবার 4064 ভাজিত এইগুলোতে ভাগ করবো। তাহলে প্রথম একটা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 4064কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখো 2, তাহলে 2 দুগুণে 4, 2 শূন্য 0, 2 3 6, 2 দুগুণে 4। তাহলে কত হলো? 2032। আবার এই 2032কে আবার 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করলে কি হবে? এই 2টা দিয়ে। তাহলে 2 1-কে 2, 2 শূন্য 0, 2 1-কে 2, 6 দুগুণে 12। তোমরা ভাগটা আলাদা করেও করতে পারো। তাহলে 1016 হলো। আবার 1016কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এই 2টা দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 2 শূন্য 0, 8 দুগুণে 16। তাহলে কত হলো? 508। তাহলে আবার 508কে 2 দিয়ে ভাগ করবো, তার মানে এই 2টা চলে গেল। 2 দুগুণে 4, 1 শূন্য 10, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে কত হলো? 254 হলো। আবার 254কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 1-কে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে 127। 2 শেষ হয়ে গেল সব কটা। তাহলে 127টা উত্তর হয়ে গেল। তাহলে কী লিখব? যে তিনি কতগুলি গোছ তৈরি করেছেন? তিনি 127টি গোছ, গয়ে ওকা ছ, গোছ তৈরি করেছেন। ঠিক আছে? এটাকেই যদি আমি একদম ডাইরেক্ট ভাগ করে দিই, দেখো 32 দিয়ে আমি 6000 নয়, 4064, 4 0 6 4কে যদি আমি ভাগ করি, দেখো 32 1-কে 32 হলো। বিয়োগ করলে 2 কয় দিতে 10, 8 দিতে হাতে 1, 3 আর 1-এ 4 মিলে গেল, আর এখান থেকে 6 নামলো। এবার আমি 2 খাওয়াতে পারবো। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 5 6 2, আর 6 2 8, 22 হলো। এবার একটা 4 নেমে গেল। এইবার দেখো 7 দিয়ে যদি খাওয়াই, তাহলে 7 দুগুণে 14, 4 3 7 21, আর 1-কে 22। তাহলে মিলে গেল দেখো 127। তাহলে আমার উত্তর হয়ে গেল যে তিনি 127টি গোছ তৈরি করেছেন। ঠিক আছে? এরপর ক্ষয়ের অঙ্কটা বলছে, একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার বলে দিয়েছে। ঠিক আছে? তো একটা বর্গাকার জমি, ধরো এরকম একটা বর্গাকার জমি বলে দিয়েছি, তার বাহুর দৈর্ঘ্য 20 মিটার, মানে এইটাও 20 মিটার। বর্গাকার জমি চারদিকের দৈর্ঘ্যই সমান, তো সেই জন্য এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। এবার কি বলেছে? যে ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভেতরের অংশটুকু আমাকে বার করতে হবে। তাহলে বর্গাকার জমিটির বর্গাকার জমিটির ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গাকার জমির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, বা বাহুর দৈর্ঘ্য গুণিত বাহু। এটা তাহলে বাহু কত আছে? 20, তাহলে 20 গুণিত 20। তাহলে 20কে 20 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হয়ে গেল, আর 2 শূন্য 400। এবার যেহেতু মিটার আছে, তাহলে ক্ষেত্রফল হলে বর্গ মিটার কতটা হবে? বর্গ, যেহেতু মিটার আর মিটার গুণ করা হচ্ছে, সেই জন্য বর্গ মিটার হবে।
তাহলে 400 বর্গমিটার উত্তর হয়ে গেল। গয়ের অঙ্কটা, পিয়ালি মাসি এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলেই একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন? এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে কতগুলো ঠোঙা তৈরি করেছেন? 210টা। তাহলে প্রতিদিন যদি সমান সংখ্যক ঠোঙা তৈরি করেন তবে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবে? তাহলে আমি 210কে 7 দিয়ে ভাগ করলেই কিন্তু পেয়ে যাব উত্তরটা। তাহলে 6 দাগের, ছয়ের দাগের নয়, এটা হচ্ছে তোমার, আগেরটা হচ্ছে 4 দাগের ক্ষয়েরটা, এটা হচ্ছে গয়ের অঙ্কটা। তাহলে 210 ভাজিত 7, তাহলে 210কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, দেখো 7, 3 7 21, কারণ 2-এর কাছে যাবে না, যেহেতু 7টা বড় রয়েছে, তাহলে দুটো সংখ্যার কাছে নিয়ে যেতে হবে, তাহলে 3 7 21, এই 0 নামলো, তাহলে 7 0 0, তাহলে কত উত্তর হলো? 30। তাহলে আমি উত্তরটা কি লিখব? যে তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা, তাহলে একদিনে তিনি 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। ঠোঙা তৈরি করতে পারবেন। তোমার কাছে 48টি নাড়ু ছিল, তুমি তার অর্ধেক বন্ধুদের দিলে। 48টা নাড়ুর অর্ধেক বন্ধুদের দেওয়া হলো, বাকি নাড়ুর 1/6 ভাইকে দিলে। তাহলে এখন তোমার কাছে কটি নাড়ু রইল? তাহলে মোট নাড়ুর সংখ্যা কত আগে বার দেখে নি। দেখো, মোট নাড়ুর সংখ্যা, মোট নাড়ুর সংখ্যা 48টি। ঠিক আছে, অর্ধেক নাড়ু বন্ধুদের দিলে, তাহলে বন্ধুদের নাড়ু দিল কতগুলো? অর্ধেক। বন্ধুদের নাড়ু দিল 48 ভাজিত 2। 48কে 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 8 হলো, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 24টি। 24টি বন্ধুদের নাড়ু দিল কতগুলো? 24টি। তাহলে বাকি নাড়ু কতগুলো রইল? বাকি নাড়ু 48 থেকে 24 বিয়োগ, তাহলে 24টি। 48 থেকে 24 বিয়োগ করা হলো, তাহলে 24টি হলো। এইবার এই 24টা নাড়ুর 1/6 ভাইকে দিল, অতএব ভাইকে দিল 24টা নাড়ুর 1/6, মানে গুণিত 1/6, এই। তাহলে 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে ভাইকে কটা দিল? 4 1 4, 4টি। তাহলে ভাইকে কটা দেওয়া হলো? 4 1 4টি। এইবার এখন তোমার কাছে কটা নাড়ু? আমার কাছে 24টা ছিল, সেখান থেকে 4টে ভাইকে দিয়ে দিলাম, তাহলে কতগুলো হবে? 24 বিয়োগ 4। অতএব এখন আমার কাছে নাড়ু আছে 24 বিয়োগ 4 সমান 20টি। ঠিক আছে, 20টি নাড়ু আছে।
এরপরে উমায়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে তুমি সকাল 7টা 25 গাছে জল দিতে শুরু করলে, সকাল 8টা 5 শেষ করলে। সকাল 7টা 25 শুরু করলে আর 8টা 5 শেষ করলে, তাহলে তুমি কত মিনিট বাগানে জল দিলে? তাহলে 7টা 25 থেকে 8টা 5, আমি যদি এমনি বিয়োগ করি তাহলে 8টা 5 আর হচ্ছে 7টা 25 এই। তো এটা যদি বিয়োগ করতে যাই, আমরা ক্লাস 3-তে শিখেছিলাম, তো এই 8টা কেটে কী করবো 7 করবো, কারণ এখানে যেহেতু 0,5 কম রয়েছে, তাহলে এখানে আমি কি করব 60 যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 60 আর 5-এ 65 হচ্ছে, ঠিক আছে। এবার এই 65 থেকে 25 বিয়োগ করলে 5 কয়তে 5 0, 2 কয়তে 6, 4 দিকে, ঠিক আছে। আর এখানে 7 থেকে 7 বিয়োগ করলে 0, তার মানে 40 মিনিট উত্তর হচ্ছে। তাহলে উত্তরটা কি লিখব, যে আমি 40 মিনিট বাগানে জল দিলাম, বাগানে জল দিলাম, ঠিক আছে। এটা উত্তর হয়ে গেল। এইবার 5-এর দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা বলছে, একটি রাস্তার প্রথম দিনে 1/2 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে মাত্র 1/5 অংশ কাজ হয়েছে। তাহলে ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এবং কত অংশ কাজ বাকি রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি মোট কাজ 1 অংশ, মোট কাজ আমি 1 অংশ ধরে নিলাম। এইবার প্রথম দিন 1/2 অংশ আর দ্বিতীয় দিন 1/5 অংশ কাজ হয়েছে, তাহলে দুদিনে মোট কাজ হয়েছে, দুদিনে মোট কাজ হয়েছে, দুদিনে মোট কাজ হয়েছে কত, দুদিনে মোট কাজ হয়েছে 1/2 যুক্ত 1/5, ঠিক আছে। তাহলে এইটা যোগ করতে গেলে কি করতে হয়, 2 আর 5-এ কী করতে হয়, লসাগু করতে হয়। তা 2 আর 5-এ যদি লসাগু করি, দেখো তোমরা যে প্রসেসে শিখেছো, 2-এর উৎপাদক 1, আচ্ছা এটা লসাগু করছি আমি, তাহলে 2-এর গুণিতক হবে 2, 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6 12, আর 5-এর হবে 5 1-এ 5, 5 2-এ 10, 5 3 15। তাহলে মিলছে কোনটা, 10 মিলছে, এবং এইটা প্রথমেই মিলছে মানে সব থেকে ছোট, তাহলে 10টাই হয়ে গেল লসাগু। এই 10টা নিচে করলাম। এবার এই কি নিয়ম কি আছে, এই যে 10টা, এই 10কে 2 দিয়ে ভাগ করব। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, তাহলে 5 হচ্ছে ভাগফল। সেই 5 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, তাহলে 5 1-এ 5 যুক্ত, আবার 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 2-গুণে 10, 2, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1-এ 2, তাহলে কত হচ্ছে 7/10 অংশ, 7/10 অংশ। এবার কাজ বাকি আছে, অতএব কাজ বাকি আছে, কাজ বাকি আছে কত, 1 বিয়োগ 7/10। 1 মানে মোট কাজ ছিল 1 অংশ, সেখান থেকে 7/10 বিয়োগ করছি। এবার 1টাকে আমি লিখতে পারবো 10/10 আকারে, ঠিক আছে, বিয়োগ 7/10। তাহলে নিচের তো দুটোই 10 আছে, মানে নিচে 10 হয়ে গেল, ওপরে 10 বিয়োগ 7, এই বিয়োগটা তো তোমরা করা শিখেছো। তাহলে 3/10, তাহলে দুদিনে মোট কাজ হয়েছে 7/10 অংশ, আর কাজ বাকি আছে 3/10 অংশ, ঠিক আছে। একটি আয়তক্ষেত্র ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ লিখতে বলছে। দেখো আয়তক্ষেত্রটা আঁকাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমি পেনে করেই দেখিয়ে দিলাম, এর আঁকার প্রসেস রয়েছে, তোমরা বড় হলে আস্তে আস্তে শিখবে। তো আয়তক্ষেত্র আঁকাটা হচ্ছে এরকম, এবং এর বৈশিষ্ট্য কি বলতো, এই যে বিপরীত দিকের যে বাহু, দুটো বাহু সমান হবে, আবার এই দুটো বাহুও সমান হবে। আর একটা কি বৈশিষ্ট্য আছে বলতে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে।
একটা কোণ 90° বললে বাকি কোণগুলো 90° হয়ে যায়। তাহলে কী লিখব? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ 90°, তাকে আয়তক্ষেত্র বলে। স্বাভাবিকভাবেই বলতে পারি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ 90°, সেই চতুর্ভুজটাকে বলা হবে আয়তক্ষেত্র। আর একটা কী বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এরকম আঁকাটা, দুটো বাহু সমান দেখাতে হবে। যে ত্রিভুজের দুটি বাহু সমান, এই দুটো বাহু আমি সমান ধরছি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে? তাহলে আমাদের 50 নম্বরের কিন্তু প্রশ্ন আমি শেষ করে দিলাম। 1 2 3 4 5টা দাগের মোট 50 নম্বরের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং পরবর্তীকালে তোমরা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবে।